ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। সত্য নেই, কতগুলো লজিক্যাল আছে, কতগুলো কিন্তু হয় না। আপনারা প্রত্যেকেই মিডিয়া আছেন এবং বাংলার মানুষও জানে যে আমরা নিয়ম মেনে আমাদের সকলকেই কিন্তু চলতে হয়, চলার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। এটা আমরাও যেমন বাস অ্যাসোসিয়েশনকেও এই দায়িত্বটা নিতে হবে যে এই যে 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে। বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই আপনাদের চালাতে হবে এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয়। আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুষ্ঠুতা আসে। আলোচনা একাধিকবার হতে পারে, আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয়। তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন, কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে যাব, তাদের কোনো কথা শুনবো না, তারপর বন্ধ হবে, তারপরে পুলিশ প্রশাসন নামবে, তারপরে অ্যারেস্ট হবে। এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি। যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে, কি আছে, আমরা ওর দিকে যেতে চাইনি। না না, আমরা তো বারবারই একই কথা বলছি যে বাইরে থেকে লোক নিয়ে এসে ওই বিরোধী দল যে বিজেপি আছে সে চেয়েছে যে বাংলায় একটা অশান্তি হোক, একটা মারামারি হোক, একটা কাটাকাটি হোক, তাতে ভোট মেরুকরণের তাদের সুবিধা হবে। এর জন্য বিরোধী দলের এই চক্রান্তগুলো চলতেই থাকে। দেখুন, আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। আজকের দিনে বন্ধ, ধর্মঘট, চাকা জাম, এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল, একটি গণমুখী সরকার চলছে, উন্নয়নের সরকার চলছে। তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল। এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি, তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরো যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখতো, তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগী হয়েছি। এখন মূলত দুটি সংগঠন মিলে এই বন্ধ ডেকেছিল, আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে, আলোচনা একাধিকবার হতে পারে, আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয়। তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন, কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সর্বস্তরের মানুষের জন্যই এই সরকার কাজ করে চলেছে। আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি, তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায়, তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান, যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে, সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের উপরেই হওয়া উচিত। সেটা আইনগত লড়াই চলছে, সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে। তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল, টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে, আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কিনা। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কিনা। দেখুন, আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সার্ভেলেন্স
এর মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি। এবং সেফ ড্রাইভ সেভ লাইফ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স ব্যবহার করছি। আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে। এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয়। আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুষ্ঠুতা আসে। আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান, যাতে দুর্ঘটনা কমে যায়। তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে। অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয়। যদিও এই 3 মাস চলুক, চলে দেখে তারা যদি স্যাটিসফাইড হয় যে না ঠিক আছে, তাহলে এটা চলবে। না হলে 3 মাস পরে আমরা আবার আলোচনায় বসবো। আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে, যত অ্যাপ ক্যাব চলে, তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে। ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে, করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায়, সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে। এটা নয় যে আপনারা আইন মানবেন না, সরকার আপনাদের পেছনে ছুটবে, প্রশাসন ছুটবে, কেস দেবে, গাড়ি ধরবে। এই পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ, আমরা যত উন্নতির দিকে এগোবো, এই পদ্ধতিগুলো সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে যে নিয়ম সরকার তৈরি করছে করা যায় সেটা অবশ্যই উদ্যোগ করে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ধর্মঘটের পর থেকে সরে এসেছেন, কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে, মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না, এটা চলেও না। আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি। সমস্যা যা আছে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনেও মিটবে বলে আমি আশা করছি। কলকাতা পুলিশকে মূলত তাদের অভিযোগ দিনের পর দিন আপনার বা আপনাকে জানানো হয়েছে, সচিবকে জানানো হচ্ছে পুলিশের জুলুম, সরাসরি তারা অভিযোগ করছে। অজস্র কেস চলে যাচ্ছে, এটা আমরা মানছি, এবং অনেক ক্ষেত্রে পার্কিং নিয়ে সমস্যা আছে, অনেক ক্ষেত্রে সিগন্যাল ব্রেক করছি, সামান্যতম সিগন্যাল ব্রেক করলেও কেস চলে যায়। এগুলো আমরা মানছি না তা নয়। ওর এই কারণেই তো আমরা যে প্রতি মাসে একটা মিটিং এর আয়োজন আমরা করছি পুলিশ প্রশাসনের সাথে। যা যা কেস হবে তার মধ্যে কতগুলো সত্য আছে, কতগুলো সত্য নেই, কতগুলো লজিক্যাল আছে, কতগুলো কিন্তু হয় না। আপনারা প্রত্যেকেই মিডিয়া আছেন এবং বাংলার মানুষও জানে যে আমরা নিয়ম মেনে আমাদের সকলকেই কিন্তু চলতে হয়, চলার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। এটা আমরাও যেমন বাস অ্যাসোসিয়েশনকেও এই দায়িত্বটা নিতে হবে। যারা ধর্মঘটের সেপ্টেম্বর অবধি সময় দিয়েছে, বলছেন সেপ্টেম্বর নয়, সেগুলো তাদের অন্যায্যভাবে কোনো বাস মালিক, কোনো বাস ড্রাইভারকে আমরা হ্যারাস করা, এটা সরকারের উদ্দেশ্য নয়। কারণ আমরা চাই বাস সার্ভিস, তান্ত্রিক সরকার সে যদি বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তার সাথে আলোচনায় বসে, এটা তো সব থেকে উৎকৃষ্ট সরকার বলেই আমি মনে করি। সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে যাব, তাদের কোনো কথা শুনবো না, তারপর বন্ধ হবে, তারপরে পুলিশ প্রশাসন নামবে, তারপরে অ্যারেস্ট হবে। এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি। যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে, কি আছে, আমরা ওর দিকে যেতে চাইনি। আমরা চেয়েছি এটাই, যে কিছু মানুষ, কিছু বাস মালিক, কিছু বাস অ্যাসোসিয়েশন যেহেতু ধর্মঘট চেয়েছে এবং তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর মধ্যে কিছুটা ন্যায্যতা তো অবশ্যই আছে, এটা পুলিশ প্রশাসন সহ আমরাও মনে করি। কারণ এত জনসংখ্যার একটা রাজ্য, এত বড় একটা রাজ্য, সেখানে প্রশাসন চালাতে হয়। এখনো আমরা প্রত্যেকে কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় পৌঁছয়নি যে আমি ঘড়ির কাঁটার মতো
প্রতিটি সেকেন্ড মেনে আমি আইন কানুন মেনে আমাকে পথ চলতে হবে, সেটা হয় না বলে এত দুর্ঘটনা ঘটে। এখন আমাদের উদ্দেশ্য তো দুর্ঘটনা যাতে কমে যায়, যাতে নিয়ম নীতি মেনে সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চলাচল করে, আমরা সেটাই চাই। তাহলে আমাদের ফাইনও করতে হয় না, ধরতেও হয় না। আমি খুশি হব সেই দিন যেদিন পুলিশ প্রশাসনকে কোনো গাড়িকেই আর কোনো কেস দিতে হবে না। অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি। সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো দেখুন, বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে, যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে। যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবে কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে, আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনো ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কি কত ডিসকাউন্টে রিলিফ দেবো, সেগুলো একটা ঠিক হবে। এবং তারা দিক আগে প্রস্তাবটা, কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতার পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি। যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয়, তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনবো, শুনে যেগুলো যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? কিসে বাসের সংখ্যা? বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে মিটিং হলো, তো তারা বাস যদি নামাতে চান তার নির্দিষ্ট রুটে, সেখানে আরটিও বোর্ড আছে, সেই বোর্ডে মিটিং করে আমরা বাসের পারমিট দিতে পারি। আমরা দিচ্ছি তো, দিনে তা না, তারা বাস বাড়ালে বাড়াতেই পারে। আর সরকারি উদ্যোগে বাস বাড়ানো আমাদের নিয়মিতভাবে, আমরা বাস যতটা সম্ভব একটা সরকারি বাস পরিষেবা বাড়ানো, সেটা তো আমরা করেই চলেছি। ভাড়া আপনার বৃদ্ধি হবে? তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে দিলেন, কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত টিকিট বিহীন ভাবে যে 10 টাকা করে ন্যূনতম ভাড়া দেওয়া হয়, সরকার কি তাদের উপর এটা নিয়ে আজকে কোনো চাপ তৈরি করতে পারে? কোনো নিয়ন্ত্রণ আনবে? আমরা কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই তা আপনাদের চালাতে হবে, এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাড়া বৃদ্ধি নিয়ে ওনারা বলছেন যে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখান থেকে বলতে পারবো না, কারণ এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন। তিনি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ভাড়া রাখতে চান। আমি আগেও বলেছি, আমরা সরকার, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি, সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে। সরকারি উদ্যোগে আমরা সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাই। ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবেই, এবং আমাদের রাজ্যেও সেই সরকারি ভাড়াটাই বেসরকারি ভাড়ার সাথে যুক্ত হয়ে গেছে, বেসরকারি বাসও সেই ভাড়ার মধ্যেই চলে এসেছে, ফলে তারা সেটা চালাবে। ফলে বাস ভাড়া বৃদ্ধি হবে কিনা এটা আমার পক্ষে বলাই একটা না, বিষয় সাধারণ মানুষের তো এক পক্ষ হচ্ছে বাস মালিক, এক পক্ষ হচ্ছে পরিবহন দপ্তর বা পুলিশ। সাধারণ মানুষের যেটা বক্তব্য, পুলিশ বাসকে কেস দেয়, কিন্তু বাসের ভিতর যে ফেয়ার চার্টটাও আজকাল আর থাকে না, যেটা আগে বরাবর সেটা আমরা দেখে সেটা কিন্তু আর পুলিশ খতিয়ে দেখে কোনো না। চার্ট দেখে নির্দিষ্ট ভাড়া, যেটা নির্দিষ্ট করা স্ট্যাম্প করা, এই এটা survey- পাওয়া যায় না বলে যেমন বাসের ভাড়া চাওয়া হয়, অনেক সময় সেটা দিতেই বাধ্য হন যাত্রীরা। এই অভিযোগ বারবার উঠেছে। মানে দেখুন, পুলিশ আপনারা কেসটা যেমন- দেয়, survey list টা আপনারা যেমন বলছেন তেমনি আমাদের দপ্তরে সাধারণ মানুষের পক্ষ থেকে কোন বাস বেশি ভাড়া নিচ্ছে, তাদের লাগাম ছাড়া ভাড়া নিচ্ছে, এ ধরনের আবেদন আমাদের কাছে এলে আমরা কিন্তু সেই বাসটার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব, এটা বারবারই বলে এসেছি। এবং অতীতে আমি মন্ত্রী হওয়ার পরে অন্তত 2টো জায়গায় সেই অ্যাকশন কিন্তু আমরা নিয়েছি, সেটা আমাদের কাছে আসতে হবে।
আমি তো, আপনি বললেন আমি তো বুঝতে পারবো না যে কোন বাস ভাড়া, কোন রুটের কোন বাস কার থেকে কি ভাড়া বেশি নিচ্ছে, এটা আমার পক্ষে ধরা সম্ভব নয়। ফলে নির্দিষ্ট অভিযোগ হলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আপাতত বাস ভাড়া বাড়ছে না। না, এখন এটা নিয়ে বলা যাবে না। শহরের বাসের সংখ্যাও তো অনেকটাই কমেছে, সেইটা নিয়ে কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাসে দেখুন, এই যে 15 বছরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, কেএমডিএ এলাকায় এনজিটির যে অর্ডার আছে, তৎকালীন যে সরকার ছিল বামফ্রন্ট সরকার 2008 সালে তারা সরকারি সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ দপ্তরকে নিয়ে যে 15 বছরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে। পরবর্তীকালে কোর্ট সেটাকে সিলমোহর দিয়েছিল যে পরিবেশের কারণে স্ক্র্যাপ করা দরকার, সেই নিয়মটা চলে আসছে। আমরা কিন্তু সেটাকে পুনর্বিবেচনার কথাই বলেছি। আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে আজকে উন্নত মানের যন্ত্রপাতি সম্পন্ন গাড়ি চলে এসছে। এখন আমি BS6 স্টেজে রয়েছি, যে গাড়িগুলো দূষণ ছড়ার ক্ষমতা কম, এবং কোনো মানুষ যদি তার গাড়িটাকে ভালোভাবে রাখে তাহলে সে 15 বছর পরে কেন ভাঙবে। ফলে 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করে ফেলতে হবে, এটা যুক্তিসঙ্গত মনে করি না বলেই আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তরও তাই করেছে যে বাসের জীবনের বা বয়সের মেয়াদটাকে বাড়ানো হোক এবং তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাকে স্ক্র্যাপ করার নিয়ম চালু। এটা যেহেতু আইনি লড়াই আছে, আমরা আইনি পথেই হাঁটছি। এটা বাস অ্যাসোসিয়েশন গুলো জানে, আমরা তাদের ফেভারেই আছি। কিন্তু এই বাসে যদি স্ক্র্যাপটা চলতে থাকে তাহলে তো সংখ্যাও তো কমে যাবে। এখন বিষয়টা হচ্ছে ওটাই যে এই নিয়মটা লাগু হওয়ার ফলে অনেক বাস ফিটনেস বন্ধ হয়ে যায়, ফলে বাসের সংখ্যা কমতে থাকে, ফলে বেসরকারি বাসের সংখ্যা ওই নিয়মের পরে অনেকটা কমেছে। এবং সেইখানে বেসরকারি বাস মালিকরাও চটপট আবার নতুন বাস কিনে ফেলার আর্থিক সামর্থ্য তাদের আছে কিনা বা অনেক জায়গায় হয়তো নেই, ফলে নতুন বাস তারা কিনতে পারে না। এর জন্যই আমরা এই নিয়মটার বিপক্ষে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। সরকারও বাস মালিকদের পক্ষে আছে যে মেয়াদটা অন্তত বাড়ানো হোক। দুটো পলিটিক্যাল প্রশ্ন আছে একটু নিয়ে। সেটা হচ্ছে যে সবাই সবাই হাইকোর্টের একটা কমিটি তৈরি করে দেওয়ার জন্য তারা রিপোর্ট দিয়েছে মালদা মুর্শিদাবাদ ঘটনায়। সেখানে বলা যায় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম তার নেতৃত্বে হিংসার ঘটনা ঘটেছে। শামসেরগঞ্জ, হিজলতলা, শিউরিতলা, দিগরি স্থানীয় কিছু লোক তারা মুখে মাস্ক পরে এই হামলা চালায়। দুষ্কৃতীরা স্থানীয়ই, তারা মেহবুব আলমের লোক। 11ই এপ্রিল এই ঘটনা ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক এসে সেটা ঘটিয়েছে। আদালতের রিপোর্ট বলছে স্থানীয়রাই ছিল। না না, আমরা তো বারবারই একই কথা বলছি যে বাইরে থেকে লোক নিয়ে এসে ওই বিরোধী দল যে বিজেপি আছে সে চেয়েছে যে বাংলায় একটা অশান্তি হোক, একটা মারামারি হোক, একটা কাটাকাটি হোক, তাতে ভোট মেরুকরণের তাদের সুবিধা হবে। এর জন্য বিরোধী দলের এই চক্রান্তগুলো চলতেই থাকে। আমাদের স্ট্যান্ড তো একটাই, আমাদের বক্তব্য একটাই যে বিরোধী দল চক্রান্ত করে এইসব জায়গায় অশান্তির সৃষ্টি করছে। হাইকোর্ট অবজারভেশন কি দিচ্ছে, কোর্ট কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও আছে। একটা লোয়ার কোর্টের একটা জাজমেন্টই যে আমাকে সত্য, ধ্রুব সত্য, এটা ভারতবর্ষে হয় না। কোর্টে তারপর আইনি লড়াই চলে। কত ভুল লোয়ার কোর্টের জাজমেন্ট পরবর্তীকালে সেটা উল্টে যায় কি করে, তার মানে জাজমেন্ট কতটা সত্য, সে কোন সোর্স থেকে পেয়েছে, কি ধরনের তদন্ত থেকে পেয়েছে, সেই সব পরবর্তীকালে আইনি লড়াই হবে, সেখানে বোঝা যাবে। পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রী নিয়ে বলছিল, সেই জন্য শামশেরগঞ্জ থানা ওসিকে বা আইসিকেও সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কোর্টও বললো যে 300 মিটার দূরে পুলিশ থানা সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে। দেখুন, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমন একটি সরকার চলছে যে সরকার আমাদের চিফ মিনিস্টার তার সরকারি প্রশাসন প্রধান হয়েও এই সরকারি প্রশাসনের মধ্যে কোথাও কোনো দুর্বলতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার জন্য তিনি সরাসরি যে পুলিশ আধিকারিক যে লেভেলেই হোক, সেখানে যদি কোনো দুর্বলতা থাকে, ভুল থাকে, তিনি সরাসরি বলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। এভাবে সংশোধন, আত্মসমালোচনা করাটা কিন্তু খুব অন্যায় বিষয় নয়। ফলে আমার পুলিশ প্রশাসন বলুন, আমার সরকারি আধিকারিকরা বলুন, কোথাও কোনো অন্যায় থাকলে আমি যদি সেটাকে খুঁজে বার করে তার সমাধান করি, তার ব্যবস্থা নিই, তার থেকে ভালো সরকার আর কি হতে পারে। গোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কুপিয়ে খুন করা হয়, মৃত্যু নিশ্চিত করছে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখা হয়। আদালতের রিপোর্টে
কি চাঞ্চল্যকর? না, ওই রিপোর্ট নিয়ে যেহেতু কেস চলছে আমি এত এখান থেকে বলতে পারবো না। ওখানে আইনি লড়াই যারা লড়ছে লয়ার তারা বলতে পারবে। এখান থেকে আমার প্রতিটি বিষয়ের উত্তর দেওয়া কিন্তু সম্ভব না। সেটা উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ, তারপর শুভেন্দু অধিকারী শপথ, আবার শোনা হচ্ছে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নিজে আসছেন। কোথাও কি উত্তরবঙ্গে পাখির চোখ করা হচ্ছে? কারণ ওখানে বিজেপির শব্দঘাটি, আবার তৃণমূল ওখানে দুটো আসন সম্প্রতি পেয়েছে। এই যে কোথাও পাখির চোখ করা হচ্ছে? কোনো জায়গাকে আলাদা করে পাখির চোখ মুখ্যমন্ত্রী করেন না। সারা বাংলা একবার উত্তর থেকে দক্ষিণ, দার্জিলিং থেকে সুন্দরবন, সর্বত্রই সমগ্র রাজ্যের ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী করেন এবং অজস্র ডেভেলপমেন্ট নিয়েই তিনি উত্তরবঙ্গে গেছেন এবং উত্তরবঙ্গের জন্য প্রচুর উন্নয়ন তিনি শুরু করেছেন। সেগুলো বিস্তারিতভাবে আপনারা সেগুলো দেখেছেন এবং আমাদের রাজ্যে যত একটা আর্থিক বাজেট হয় মনে করে দেখবেন যে আমাদের 3.5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট রাজ্যে, সেটা আনুপাতিক হারে উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোতেও কিন্তু সেই উন্নয়নের প্রভাব কিন্তু এবং উন্নয়নের অর্থ গিয়ে পৌঁছয়। সেটা যদি টোটাল হিসাব করা যায় লক্ষ কোটি টাকা বছরে উত্তরবঙ্গে যায় বিভিন্ন ইস্যুতে। আপনি বিনা পয়সায় রেশন যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, রাস্তা যাচ্ছে, আপনার ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজ যাচ্ছে, কত কি যেগুলো মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন। ফলে সুষম ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী করছেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। আমরা সেই কাজের মধ্যে আছি। এখানে প্রধানমন্ত্রী এলো বা শুভেন্দু অধিকারী কোথায় গিয়ে উস্কালো বা বিরোধীদের বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো, ওটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে রাজ্যে যেন বাইরে থেকে আসে কোনো জঙ্গি আশ্রয় না পায়। বিরোধীরা এই কথাটা বারবার করে বলছিলেন, ডায়মন্ড হারবার, কোচবিহার সহ একাধিক জায়গার নাম করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি তিনি কথা আশঙ্কা করছেন যে এই রাজ্য জঙ্গিদের আক্রমণ করা যাচ্ছে? দেখুন, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই দক্ষ, আপনারা দেখেছেন যে এই রাজ্যে কোনো জঙ্গি এসে যদি ঘাঁটি গাড়ে বা কোথাও আত্মগোপন করে থাকে, পুলিশ প্রশাসন তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে বলেই আপনারা কিন্তু সেগুলো জানতে পারেন এবং আপনারা তখন বলেন এখানে কি জঙ্গির ঘাঁটি হচ্ছে। বিষয়টা তা নয়। এই জঙ্গিরা বিভিন্ন রাজ্যেই আস্তানা গেড়ে থাকতে চায় এবং আমাদের রাজ্যে পুলিশ যেহেতু দক্ষ তাই তাকে ধরে ফেলে বলে আপনারা সেগুলো জানতে পারেন। পশ্চিমবঙ্গের জঙ্গিদের ঘাঁটি কোনো মতেই থাকবে না। প্রশাসন সক্রিয় আছে। যেই যেই এই চেষ্টাটা করুক সে ধরা পড়ে যাবে। 15 দিন ধরে আন্দোলন করছেন যাদের চাকরি গেল, তাদেরকেই আবার পুলিশ নোটিশ করে ডাকছে। পুলিশের নির্বিচারে লাঠিচার্জ, এখনো পর্যন্ত তারা আন্দোলনে অনড়। দেখুন, আপনাদের একটা কথা বলছি, যারা আন্দোলন করছেন চাকরিহারা, বিচার করে দেখুন তাদের চাকরিটা বজায় থাকুক কে চায়? তাদের চাকরিটা বজায় থাকুক চান মুখ্যমন্ত্রী এবং আমার সরকার। তাদের চাকরি চলে যায় কারা চায়? চায় বিকাশবাবুরা, চায় শুভেন্দু অধিকারীরা, চায় তারা চায় চাকরি চলে যাক। ফলে চাকরিহারাদের বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের চাকরি ব্যবস্থা করেছিলেন, তারা চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি যাতে থেকে যায় এর জন্য আইনি লড়াই মুখ্যমন্ত্রী লড়ছেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছেন। ফলে তাদের পক্ষে রয়েছেন এই সরকার এবং মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রীর সরকারের আমলেই কিন্তু তারা চাকরিটা পেয়েছিলেন। তারা যাতে চাকরি থাকে সেই চেষ্টা এই সরকার করে চলেছে। ফলে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন না করে যেমনভাবে সরকার চাইছে যে তারা পড়ানো শুরু করুক সেটা করাই মনে বুদ্ধিমানের কাজ। বিরোধী দলের উস্কানি বা এগুলোতে বিভ্রান্ত হওয়াটা উচিত নয়। আচ্ছা, আজ একটা শেষ প্রশ্ন করছি। কলকাতার আকাশে আলোক বিন্দু দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে। ড্রোন না অন্য কিছু, সেটা সেনা খতিয়ে দেখছে, তদন্তের আওতাধীন। এটা কতটা চিন্তার বা উদ্বেগের পরিবেশ করছে? সেনা পুলিশ সবাই খতিয়ে দেখছে। বাবা, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি আলোটা এখনো নিজে দেখিনি বা আমার সেই ধরনের অভিজ্ঞতাও নেই যে সেই ধরনের বিজ্ঞানসম্মত টেকনোলজিক্যাল কোনো জ্ঞান আমার নেই যে আমি না দেখে বলে দিতে পারবো আলোটা কিসের এবং কোথা থেকে আসছে। ওটা পুলিশ প্রশাসন দেখছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।